প্রিয় শিক্ষার্থীরা, আলোপড়া সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা কবি ফরুক আহমদের পদ্মা কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতাটা তোমাদের বইয়ের কিংবা সিলেবাসের সবচেয়ে সহজ কবিতা। এটাকে শুধু কমপ্লেক্স করার মানে হয় না। আজকের ভিডিও হবে খুবই শর্ট ডিউরেশনের। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারবে। পদ্মা কবিতাটা একটা নদীর কবিতা, নদী নিয়ে কবিতা। সেক্ষেত্রে তোমরা বর্ষাকাল রচনার কথা মনে করতে পারো। তুমি যখন ছোটবেলায় বর্ষাকাল রচনাটা লিখতে, তখন লিখতে যে বর্ষাকালের উপকারিতা, পরের প্যারাতে লিখতে বর্ষাকালের অপকারিতা। অর্থাৎ বর্ষাকাল সুন্দর, আবার অপকারিতা হচ্ছে তুমি কি বলছো যে মাঝে মাঝে বন্যা হয়, ঝামেলা করে। তো যখন আমরা পদ্মার নদী নিয়ে কবিতাটা পড়ছি, স্বাভাবিকভাবেই এই ২ টা বিষয় চলে আসছে। একটা হচ্ছে পদ্মার প্রমত্ত রূপ, আর আরেকটা হচ্ছে পদ্মার জীবনদায়িনী রূপ। এই ২ রূপকে আমরা আরো ২ টি নামে ক্যাটেগরি করতে পারি। একটা হচ্ছে ধ্বংসাত্মক রূপ, আরেকটা হচ্ছে তার কল্যাণময়ী রূপ। এবার চলো আমরা লাইন বাই লাইন কবিতাটা পড়ি। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাত। তাহলে অনেক ঘূর্ণিতে ঘুরে, এখন এটাকে ২ ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রথমত ধরো, এটা নদী নিজেই ঘুরছে। পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, এবং নদী একটা সময় গিয়ে সমুদ্রে মিলিত হয়। তাহলে এটা নদীর একটা এক্সপেরিয়েন্স। জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর। এই নদী কি করছে? অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করছে। তুমি ধরো নদীর উপর দিয়ে চলে যাচ্ছ, তোমারও তো জীবনের কিছু গল্প কথা আছে। তোমরা যদি দেখো যে তিতাস একটি নদীর নাম, একটা উপন্যাস আছে, সেই উপন্যাসে দেখবে নববিবাহিতা একটা নারী নদী ক্রস করে যাচ্ছে। এখন এই নারীর গল্পটাও তো তাহলে নদী জানে। যে বাচ্চাগুলো প্রতিনিয়ত নদীতে গোসল করতে যায়, ছোটবেলায় অনেক গল্প, এগুলোই জীবনের অভিজ্ঞতা। তাহলে পদ্মা নদীর এই অভিজ্ঞতাগুলো হয়েছে, আমরা এমনভাবে বলতে পারি। অথবা তৃতীয় লাইনটা যদি আমরা খেয়াল করি, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত আরমাত। এই লাইন দেখলে কি মনে হয়? জলদস্যু বা পাইরেটস যারা আছে, তারা কি করছে? তারা এই যে জীবনের এত অভিজ্ঞতা সঞ্চয় করেছে, তারাও অনেক ঘূর্ণিতে ঘুরেছে, অনেক সমুদ্রের স্বাদ পেয়েছে। কিন্তু ফাইনালি তারা পদ্মাকে দেখে তাদের হৃদয়ে কম্পন বা ভয়ের সৃষ্টি হয়েছে। তাহলে ২ ভাবেই কবিতাটা ব্যাখ্যা করা যেতে পারে। পরের অংশটা দেখো, তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর। চেহারা পাণ্ডুর বর্ণ ধারণ করেছে, ফ্যাকাশে হলদেটে ভাব চলে এসেছে। কি দেখে? পদ্মা নদীর এই প্রমত্ত রূপ দেখে। এতক্ষণ আমরা যা বললাম এগুলো হচ্ছে পদ্মার নেগেটিভ দিক। এবার যদি আমরা পজিটিভ দিকগুলো নিয়ে বলি, যে সংগ্রামী মানুষ তবু ২ কিরে চালায় লাঙল, কঠিন শ্রমের ফল শস্যদানা পেয়েছে প্রচুর। তাহলে এই যে মানুষের জীবন জীবিকা, আসলে নদী পাড়ের যে অববাহিকা, অর্থাৎ যে জায়গা জুড়ে ফসল উৎপাদিত হচ্ছে, এগুলো তো নদীর পানির উপর নির্ভরশীল। এই যে মানুষের জীবন, এটাও অনেকাংশে বা পরোক্ষভাবে কার উপর নির্ভরশীল? নদীর উপর নির্ভরশীল। পরে বলা হচ্ছে, উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল। কে ফসল ফলিয়েছে? চাষা ফসল ফলিয়েছে। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয়ে নির্ভীক জওয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। তাহলে এই যে যারা কৃষিজীবী মানুষ, যাদের উপর পুরো পৃথিবী নির্ভর করে আছে, তুমি জ্ঞান বিজ্ঞান সবকিছুতে প্রগতির অনেক শীর্ষে চলে গেলা, কিন্তু তোমার যদি খাবার না থাকে হবে? তাহলে এই যে যারা নদী তীরে ফসল ফলাচ্ছে, জীবন মৃত্যুর দ্বন্দ্বে যারা নিঃসংশয় নির্ভীক জওয়ান মানুষের মতো যারা সবুজের সমারোহে পৃথিবীটাকে ভরিয়ে দিচ্ছে, এই যে চালিকা শক্তি, এই যে পাওয়ার হাউস পুরো মানব জাতির, এটাও নির্ভরশীল কার উপর? এই পদ্মা নদীর উপর। পরের অংশে আবার পদ্মার ধ্বংসাত্মক রূপটা আমরা দেখতে পাবো। বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। ওই যে বর্ষাকালের কথা একটু আগে বললাম, একদম শেষ স্ট্রেঞ্জাতে যেটা বলা আছে, হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। এই যে মাটির কথা, মাটিকে আমরা বলছি কি? মৃত জড়তা। মাটিটা আসলে যদি পানি না পায়, তখন এটা কি হবে না? আমাদের জীবনের জন্য তেমন কোনো উপকার বয়ে আনতে পারবে না। তো কবি এটাই বলছে যে মৃত জড়তার বুকে এই পদ্মা নদী কি জাগাচ্ছে? মুক্তির স্বর্ণদ্বার। মানে একটা দরজা খুলে দিচ্ছে। কিসের? জীবনের দরজা। যেখানে সবুজ হবে, ফসল হবে, মানুষের জীবন যেটার উপর নির্ভরশীল হবে। এবং শেষ লাইনেও এখানে পদ্মার বন্দনা আছে, যে পদ্মা নদীর যে দ্রুতগামিতা, সুতীব্র গতি এবং তোমার প্রদীপ্ত স্রোতধারা, এই স্রোতধারারও এখানে অনেকটা বন্দনা করা হয়েছে। তাহলে আমরা পুরো কবিতাটা পড়ে কি পেলাম? পদ্মা নদীর ২ টা রূপ পেলাম, ধ্বংসাত্মক রূপ এবং কল্যাণময়ী রূপ। তো পরীক্ষায় যেভাবেই আসুক এই ২ টা বিষয় মেনশন করবা। তবে গঠনগত দিক থেকে এটা একটা সনেট। সনেট সাধারণত ১৪ চরণের হয়।
এটাও ১৪ চরণের একটা কবিতা এবং দেখবে যে প্রত্যেকটা লাইনে সনেটের মিল বিন্যাসে আছে। নরমালি ১৪ মাত্রা হয়, ১৪ চরণ হয় সাধারণত যেটা আমরা বহুল ব্যবহৃত, বহুল চর্চিত। তবে এই সনেটটার প্রতি চরণে দেখবে যে ১৮ মাত্রা আছে। এখন মাত্রা কিভাবে কাউন্ট করবে? ১ম লাইনটার দিকে যদি খেয়াল করি আমরা দেখো অ, নে, ক ৩ টা এখানে ৩ টা মাত্রা। এভাবে প্রত্যেকটা শব্দে গণিতে ৩ টা মাত্রা, ঘুরে ২ টা মাত্রা, পেয়ে ২ টা মাত্রা, ঢের ২ টা মাত্রা, সমুদ্রের ৪ টা মাত্রা, স্বাদ হচ্ছে ২ টা মাত্রা। ১৮ মাত্রার এটা একটা কবিতা। কবিতার চরণের শেষে যে অন্তমিল এটা আসলে কিভাবে বের করে? তোমরা দেখবা যে পাঠ পরিচিতি অংশে প্রায়ই লেখা থাকে ক, খ, 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 ক, প, খ, খ, ও, গ, ঘ। এখন এভাবে দেখলে তো বোঝা যায় না। কিন্তু তুমি লাইনগুলো একটু খেয়াল করো অনেক ঘূর্ণিতে ঘুরে ঢের সমুদ্রের স্বাদ। দ দিয়ে শেষ হচ্ছে। এই দটাকে তুমি ক ধরে নাও। এরপরে এই দ আবার তুমি পাবা ৩য় লাইনে গিয়ে। তাহলে ১ নাম্বার লাইনকে তুমি ক ধরবা এবং ৩য় লাইনের হারমাদের যে দ আছে এটাকেও ক ধরবা। কিন্তু মাঝখানে দেখো যে 2nd যে লাইনটা জীবনের পথে, পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর এটা র আছে। তাহলে এটাকে আমরা খ ধরে নিলাম। এই র যদি আমরা খ ধরে নেই, এই র আবার তুমি পাবা ৪র্থ লাইনে ওইটাও খ ধরতে হবে। পান্ডুর। তাহলে কি পেলাম আমরা? ক, খ, ক, খ। আবার ৫ নাম্বার লাইনে গিয়ে দেখো সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল। ল এটা একটা নতুন পেলাম না এটাকে আমরা বললাম গ। তাহলে এই ল আবার তুমি দেখবা যে তুমি পাবা একদম যে ৭ম লাইনে। উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল। এই যে ফসলের ল এটাকেও তুমি গ ধরে নাও। ঠিক আছে? কিন্তু আবার মাঝখানে দেখো ৬ নাম্বার লাইনে প্রচুর র চলে আসছে। আমরা র মানে কি ধরেছিলাম? র মানে ধরেছিলাম খ। এভাবে তোমরা প্রতি কবিতার শেষে যে ধ্বনি আছে সেটি দিয়ে তোমরা অন্তমিল বের করতে পারবে। আশা করছি এই কবিতাটা বুঝতে পেরেছো। পরীক্ষায় যেভাবেই আসুক তোমরা পদ্মার ২ টা রূপের কথা বর্ণনা করবা। একটা হচ্ছে ধ্বংসাত্মক রূপ, একটা হচ্ছে পদ্মার কল্যাণময়ী রূপ। মানুষের জীবন, জীবিকা সবকিছু একটা নদীর উপর কিভাবে ডিপেন্ডেন্ট। এই বিষয়গুলো উল্লেখ করতে পারলে তুমি সহজেই সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবা। ধন্যবাদ সবাইকে।